আসসালামু আলাইকুম। মিতিন পেজে তোমাকে স্বাগতম। যেহেতু এই পেজে হলো আমার এটা প্রথম ভিডিও, তো বিসমিল্লাহ দিয়ে আমি আমার ফেভারিট সাবজেক্টের একটা চ্যাপ্টার দিয়ে শুরু করতে চাচ্ছি। এখন ফেসবুকের একটা রুলস আছে মেবি, যে 15 মিনিটের চেয়ে বেশি কোনো ভিডিও আপলোড করা যাবে না একসাথে, মানে 20 মিনিট যদি হয়ে যায় তো সেটাকে আমাকে 2 পার্টে করা লাগবে। তো এজন্য আমি 15 মিনিটের মধ্যেই শেষ করব। আর প্রতিদিন হয়তো 15 মিনিটের বা একদিন পর পর 15 মিনিটের এক একটা ভিডিও আসবে এই চ্যাপ্টারের উপর, বা সামনে যে চ্যাপ্টারগুলো পড়ানো হবে সেগুলো সবগুলোর উপর। তো আমার ফেভারিট সাবজেক্ট কি? আমার ফেভারিট সাবজেক্ট অ্যাকচুয়ালি বায়োলজি। যারা বায়োলজি রিলেটেড পড়াশোনা ইন ফিউচার করতে চায় বা যারা ডক্টর হতে চায়, সবারই বলা চলে যে ফেভারিট সাবজেক্ট এটাই থাকে। যার যে সাবজেক্ট ইন্টার লাইফে যেটা ফেভারিট থাকে, হ্যাঁ আমি অ্যাকচুয়ালি 11-12 ক্লাসের বায়োলজি দিয়ে শুরু করব। এখানে হলো সেটা দিয়ে শুরু করা হবে। ইন ফিউচার যদি প্রয়োজন মনে করি আমি, তখন হয়তো আমি এসএসসি লেভেলেরও পড়ানো স্টার্ট করবো, বাট এখন আমি ফুললি ফোকাস থাকবো ইন্টার লেভেল নিয়ে। তো বায়োলজি পড়াবো। বায়োলজি চ্যাপ্টার 4 মাই ফেভারিট চ্যাপ্টার, ওয়ান অফ দ্য ফেভারিট চ্যাপ্টার অ্যাকচুয়ালি। চ্যাপ্টার 4 এর নাম কি? রক্ত ও সঞ্চালন। আচ্ছা, তার আগে একটু আমি আমার কথাটা বলে নিই, যে আমার নাম হলো মেহেরিন বিনতে মতিন। বাকি পরিচয় না হয় আমি আমার কাজের মাধ্যমেই দিব, আমার পড়ানোর মাধ্যমেই দিব। ইন ফিউচার হয়তো আমি ডিটেইলে দিব পরিচয়, যে আমি কি নিয়ে পড়াশোনা করছি বা কি করছি। বাট এখন সে পরিচয় দেওয়ার আমি প্রয়োজন বোধ মনে করছি না, কারণ আমার পরিচয় আমি চাই যে আমার পড়ানোর মাধ্যমেই হোক, যে আমি কেমন পড়াই বা আমি যেটা পড়াচ্ছি, আমি যাকে পড়াতে চাচ্ছি সে বুঝছে কিনা, এতটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাই। বাংলা প্রবাদ একটা আছে যে কথা নয় কাজে পরিচয়। আমি আমার লাইফে সেই জিনিসটাই আসলে ইমপ্লাই করতে চাই। তো আমি আমি যখন স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট লাইফে আমার যেভাবে পড়ানোটা বা যেভাবে আমাকে পড়ালে আমি মনে করতাম যে হয়তো আমি আরো ভালোভাবে শিখতে পারতাম, কম সময় শিখতে পারতাম, আমি সেই ওয়েতে পড়ানোর চেষ্টা করব। আর সেই ওয়েটা হলো যে বই দেখে পড়ানো। কারণ বইয়ের মতো প্রতিটা লাইন যদি আমি পড়ে, প্রতিটা লাইন যদি একটু বিশ্লেষণ করি বা লাইন টু লাইন যদি দেখাই, সেটা আমার কাছে বেশি ইফেক্টিভ মনে হয় শুধু খাতা দেখে পড়ানো বা নোট করে পড়ানো হচ্ছে। আমার কাছে মনে হয় বই প্লাস নোট ইজ দ্য বেস্ট কম্বিনেশন এভার। সো আমি সেটাই করার চেষ্টা করব। তো প্রথমে আমি বইটা নিয়ে নিই। সুন্দর একটা ছবি, তাই না? আচ্ছা, আগে আগে আমি চ্যাপ্টারটা বের করে নিই, তারপর আমরা পড়াটা শুরু করি। সি দ্য চ্যাপ্টার নেম ইজ মানব শারীরতত্ত্ব, রক্ত ও সঞ্চালন, হিউম্যান ফিজিওলজি, ব্লাড এন্ড সার্কুলেশন। এখন এই রক্ত চ্যাপ্টার পড়ার আগে বলে দিই, রক্ত চ্যাপ্টারে আমরা কি কি পাবো। রক্ত কয় প্রকার? 2 প্রকার, রক্তকণিকা, রক্তরস। তারপর রক্তকণিকার বিস্তারিত জানবো, রক্তরসের মধ্যে কি কি আছে সেগুলো জানবো। রক্তকণিকা হলো 3 প্রকার, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর কি অনুচক্রিকা। আমি সংক্ষেপে এই চ্যাপ্টারে একটা ওভারভিউ দিচ্ছি। এটা এমন না যে মনে রাখা লাগবে এখনই এই কথাগুলো, বাট যখন পড়বো তখন যখন আবার শুরুতে যদি এই ভিডিওর এই অংশটুকু দেখো, তখন দেখবা যে তোমার কাছে মনে হবে মানে ভেসে উঠবে যে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এইগুলো তো ছিল, এইভাবে ছিল, এর কাজ এটা ছিল, ওর কাজ এটা ছিল। এর ভিতরে প্রকারভেদ আরো বেশি আছে, যেমন শ্বেত রক্তকণিকা হলো তোমাদের 4 প্রকার। তো এগুলো তোমার ভেসে উঠবে আশা করি, যদি মনোযোগ দিয়ে ক্লাস করো বা আমি যদি আসলেই একজন ভালো শিক্ষক হিসেবে বুঝিয়ে থাকি তোমাকে। তো যেখানে ছিলাম যে রক্তকণিকা 3 প্রকার, রক্তরসেরও অনেক কিছু আছে, প্লাজমা প্রোটিন আছে, তারপর গিয়ে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ আছে। তো সেগুলো আমরা যখন পড়বো, আজকেই পড়বো বলতে গেলে, তো তখন দেখে নিব। তারপর গিয়ে আমরা হৃৎপিণ্ড সম্বন্ধে জানবো, যে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন আসলে কি কি উপায়ে হয়। তারপর গিয়ে হৃৎপিণ্ডের মধ্যে অনেক ধরনের ডিজিজ হয়, অনেক ধরনের রোগ আছে হৃৎপিণ্ডে, কার্ডিওমেগালি আছে, হার্ট অ্যাটাক আছে, তারপর গিয়ে আরো অনেক কিছুই আছে। তারপর করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি এইসব বিষয়ও আছে। এইগুলো নিয়েই হলো একটা কিছুটা বিস্তারিত আলোচনা। তুমি যখন এই ইন্টার লেভেল থেকে আরো উপরে যাবা, তোমার যখন আরো হায়ার এডুকেশন নিবা, তখন তুমি দেখবা যে এইসব ব্যাপারে তুমি আরো অনেক বেশি বিস্তারিত জানছো। তখন মনে হবে যে এগুলো তো সব বাচ্চা টাইপের পড়াশোনা ছিল। তো এখন আমি আমার পড়ানোটা স্টার্ট করি। দেখো, প্রথমে এখানে হলো ফার্স্ট এখান থেকে হলো একটা লাইন ইম্পর্টেন্ট, যে রক্ত বাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়, তাকে কি রক্ত সংবহন তন্ত্র বলে। আচ্ছা, প্রথম থেকে রিডিং পড়ি একবার। মানবদেহের অভ্যন্তরে এক বিশেষ তন্ত্র খাদ্যসার, শোষণ গ্যাস ও রেচন বর্জ্য পরিবহন এবং দেহের তাপমাত্রা ও বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ, বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন ও রোগ জীবাণু প্রতিরোধের কাজে সক্রিয়ভাবে নিয়োজিত, এর নাম রক্ত সংবহন তন্ত্র। তো রক্ত সংবহন তন্ত্রের মধ্যে অনেক ধরনের কাজ হয়, এখানে সেসব কাজেরই কথা বলা হয়েছে। আর নিচে দেখো যে রক্ত সংবহন তন্ত্র কাকে বলে, এই অংশটুকু এটা রক্ত সংবহন তন্ত্র কাকে বলে এই বিষয়ে বলা হচ্ছে, যে রক্ত বাহিকা সমৃদ্ধ ও হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত।
আমাদের যে রক্ত দেহে পাম্প হয় এটা কার মাধ্যমে হয়? হৃৎপিণ্ডের মাধ্যমে হয়। আর এর মাধ্যমে যে গতিবেগ প্রাপ্ত হয় বা এর মাধ্যমেই কিন্তু পুরো দেহে রক্ত সঞ্চারিত হয়। প্রথমে হলো আমরা শ্বাস নেই, তারপর সেই শ্বাসটা হলো ফুসফুসে যায়, তারপর সেখান থেকে হৃৎপিণ্ডের মধ্যে হলো আর কি যে অক্সিজেন বাহিত রক্ত হয়, তারপর সেখান থেকে হলো ফুসফুসের মাধ্যমে সেটা পরিশোধিত হয়ে তারপর আবার হৃৎপিণ্ডে আসে, সেখান থেকে আবার পুরো দেহে সেটা ছড়িয়ে পড়ে বা পুরো দেহে সঞ্চালিত হয়, পরে আবার সেটা হৃৎপিণ্ডে আসে, পরে আবার সে একই প্রসেসটা বারবার চলতে থাকে। তো দেখো যে রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। এখান থেকে একটা নাম বলা হয়েছে, ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে 1628 খ্রিস্টাব্দে মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন। তো মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা কে দেন? উইলিয়াম হার্ভে। এই অধ্যায়ে আমরা যেসব বিষয়ে জানবো, যে মানব রক্ত সংবহন তন্ত্র এবং হৃৎপিণ্ডের কিছু জটিলতা নিয়ে আলোচনা করা হবে। এই শব্দাবলী এগুলো পড়া শেষে আমি এই শব্দগুলি নিয়ে আমি আবার আলোচনা করব। এখন মূল পড়ায় চলে আসি, যে রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান 3 ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকে কি বলে? রক্ত বলে। তো রক্তের মধ্যে 3 ধরনের কণিকা থাকে, আর যেটা হলো রক্তকণিকা, আর এছাড়া রক্তরস থাকে, রক্তরসের পরিমাণটা বেশি থাকে। আমরা সামনে দেখব যে রক্তের মাধ্যমে বিভিন্ন রক্তবাহিকা দেহের সকল কোষে পুষ্টি, ইলেকট্রোলাইট, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, অক্সিজেন, ইমিউন কোষ ইত্যাদি বহন করে এবং কার্বন ডাইঅক্সাইড ও বর্জ্য পদার্থ প্রত্যারিত হয়। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানবদেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে, অর্থাৎ দেহের মোট ওজনের প্রায় 8%। অর্থাৎ দেহের ওজন যদি 100 কেজি হয় তাহলে রক্তের পরিমাণ হলো 8 কেজি বা 8 লিটার বলা যায়। তো রক্ত কি সামান্য ক্ষারীয়? এই কথাটা অবশ্যই মনে রাখবা যে রক্ত সামান্য ক্ষারীয়। কেন বললাম এটা স্পেশালি মনে রাখতে? কারণ এমসিকিউতে কোশ্চেন থাকে যে রক্তের পিএইচ কেমন, ক্ষারীয়, অম্লীয়, সামান্য অম্লীয়, সামান্য ক্ষারীয়। তো এই ক্ষেত্রে অ্যান্সার তুমি যদি প্রথমে যদি ক্ষারীয় দেখে যদি সেখানে তুমি এমসিকিউটা টিক মার্ক করে ফেলো তাহলে তোমার অ্যান্সারটা ভুল হবে, কারণ রক্ত হলো সামান্য ক্ষারীয়। এটা অলমোস্ট হলো একটা সাম্য অবস্থায়, জাস্ট একটু বেশি ক্ষারের পরিমাণ। দেখো এর পিএইচ মাত্রা কত? 7.35 থেকে 7.45। সাম্য অবস্থা মানে পিএইচ যদি 7 হয় তাহলে এটা অম্লও না, এটা ক্ষারীয় না, এটা একটা নিরপেক্ষ একটা দ্রবণ বলা যায়। কিন্তু এটাতে 0.4 বেশি ক্ষারের পরিমাণ, তো এই জন্য এটা একটু সামান্য ক্ষারীয়, বাট অতটাও ক্ষারীয় না। এবং তাপমাত্রা কি 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এই সেলসিয়াস ওয়ার্ডটা মনে রাখবা, কোয়েশ্চেন আসতে পারে যে এমসিকিউতেই। তোমাদের এটা মেডিকেলে এমন কনফিউজিং কোয়েশ্চেনটা একটু বেশি দেয় যে রক্তের তাপমাত্রা কত? 36 থেকে 38 ডিগ্রি ফারেনহাইট, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, 36 থেকে 38 ডিগ্রি কেলভিন, 200 কেলভিন। তো আমরা এখান থেকে কিন্তু একটা অপশন সরাসরি বাদ দিতে পারি যে 200 কেলভিন। বাকি তিনটার মধ্যে দেখো, একটার মধ্যে আমি সেলসিয়াস বললাম, একটার মধ্যে ফারেনহাইট বললাম, একটার মধ্যে কি বললাম? কেলভিন বললাম। এখন এটার মধ্যে তোমার অ্যান্সার কি হবে? সেলসিয়াস হবে। তারপর দেখো রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি, প্রায় 1.065, মানে 0.065 পয়েন্ট বেশি। অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ কি নোনতা। লোনতা মানে হলো লবণাক্ত। তারপর হলো সুনির্দিষ্ট বাহিকার মাধ্যমে রক্ত দেহে সবখানে সঞ্চালিত হয়। রক্তের সান্দ্রতা পানির তুলনায় প্রায় 5 গুণ বেশি। সান্দ্রতা হলো রক্তের ক্ষেত্রে হলো এর ঘনত্ব, এর প্রবাহ মুখ, এসব বিষয়কে সান্দ্রতা বলা হয়েছে। লোহিত কণিকা ও প্লাজমা প্রোটিনের জন্য মূলত এটি হয়ে থাকে। তারপর দেখো রক্তের সাধারণ কার্যাবলী, পুষ্টিদ্রব্য পরিবহন, শোষণ, গ্যাস পরিবহন। পুষ্টিদ্রব্য অর্থাৎ কি? রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন রক্ত যেহেতু বিভিন্ন সব ধরনের টিস্যুর ভিতর দিয়ে চলাচল করে, সব জায়গায় চলাচল করে, তো এর মাধ্যমে সহজে পুষ্টিদ্রব্য পরিবহন করা যায়। শোষণ গ্যাস, আমরা অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেনটা যখন রক্তের সাথে মিশে এটা হলো অক্সি হিমোগ্লোবিনে পরিণত হয়। আর অক্সি হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিহিমোগ্লোবিন কি হয়? অক্সিহিমোগ্লোবিন রক্তের সাথে মিশে, হিমোগ্লোবিন হলো রক্তের একটা অংশ, তো অক্সিজেন রক্তের সাথে মিশে হিমোগ্লোবিন গঠন করে, আর এই যৌগটা পুরো দেহে সঞ্চালিত হয়, আর এর মাধ্যমে পুরো দেহে আমাদের কি হয়? অক্সিজেন পৌঁছাতে পারে, আমরা অক্সিজেন পাই। বিপাক নিয়ন্ত্রক, দ্রব্যাদি পরিবহন, বর্জ্য পদার্থ পরিবহন, পানি সাম্য নিয়ন্ত্রণ, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, আয়নের সমতা রক্ষা। রক্তদেহের কোষ ও তার চারদিকে অবস্থিত তরলের মধ্যে আয়নের সমতা রক্ষা করে। দেহের প্রতিরক্ষা, সঞ্চয় অঙ্গ থেকে খাদ্য পরিবহন, সঞ্চয় ভান্ডার। এখানে দেখো প্লাজমা প্রোটিন দেহের প্রোটিনের সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে। মানে দেহে যদি প্রোটিনের প্রয়োজন হয় তখন গিয়ে হলো প্লাজমা প্রোটিনের মাধ্যমে দেহের যে প্রোটিনের ঘাটতি থাকে সেটা পূরণের জন্য প্লাজমা প্রোটিন আর কি ব্যবহৃত হয়। তারপর অম্লক্ষারের সাম্যাবস্থা নিয়ন্ত্রণ, এটা মনে রাখবা যে রক্তের সাধারণ কার্যাবলী, রক্তক্ষরণ প্রতিরোধ, অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা। এই জিনিসটা মনে রাখবা যে অভ্যন্তরীণ পরিবেশ ভারসাম্য বা
হোমিওস্ট্যাসিস। তুমি সামনে হিমোস্ট্যাসিস নামেও একটা ওয়ার্ড পাবা। এই দুইটার মধ্যে পার্থক্য আছে। যখন সেটা আসবে সেটা হলো রক্তেরই একটা অংশ, এটাও রক্তের, বাট এটা হলো অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য ব্যাপারে। হিমোস্ট্যাসিস যখন পাবা তখন আমি এই জিনিসটা তোমাদের আবার বুঝিয়ে দিব। এই লাইনটা তা মনে রাখবে এখন, যে রক্ত দেহের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য বা হোমিওস্ট্যাসিস রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হোমিওস্ট্যাসিস রোগ নির্ণয়, রোগ সংক্রমণ বা অন্য কোনো কারণে দেহের কোনো রকম পরিবর্তন ঘটলে রক্তের রক্তের উপাদানের পরিবর্তন দেখা যায়। এই কারণে রক্তের রাসায়নিক উপাদান বিশ্লেষণ করে বিভিন্ন রোগ নির্ণয় করা যায়। এখানে যে 14টা জিনিস আছে, 14টা পয়েন্ট আছে, এই পয়েন্টের এই কথাগুলো তুমি যদি মনে না রাখো তাও চলবে, এটা মনে রাখা অতটা বেশি ইম্পর্টেন্ট না। বাট এখানে যে হেডিং গুলো আছে, এই যে নীল কালি দিয়ে যে ওয়ার্ড গুলো, পুষ্টিদ্রব্য পরিবহন, শোষণ গ্যাস পরিবহন, বিপাক নিয়ন্ত্রক দ্রব্যাদি পরিবহন, বর্জ্য পদার্থ পরিবহন, পানি সাম্য নিয়ন্ত্রণ, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, আয়নের সমতা রক্ষা, দেহের প্রতিরক্ষা, সঞ্চয় অঙ্গ থেকে খাদ্য পরিবহন, সঞ্চয় ভাণ্ডার, অম্লক্ষারের সাম্যাবস্থা নিয়ন্ত্রণ, রক্তক্ষরণ প্রতিরোধ, অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা, রোগ নির্ণয়, এইসব বিষয় অবশ্যই মনে রাখবা, পড়বা। কারণ এখান থেকে তোমাদের এক একটা হেডিং বা তোমাদের এমসিকিউতে তোমাদের কনফিউজিং করার জন্য এখান থেকে ধরো যে 3টা দিল আর বাইরে থেকে একটা দিল, বললো যে কোনটি নয়। তো এই 3টা তো তুমি যদি এখান থেকে তুমি সব মনে না রাখো তাহলে তুমি চিনবা কিভাবে যে কোনটা তোমাকে বাদ দিতে হবে। যে মানে কোশ্চেন এমন হতে পারে যে রক্তের সাধারণ কার্যাবলী 9 নিচের কোনটি। তো এখান থেকে পুষ্টিদ্রব্য পরিবহন দিল, বর্জ্য পদার্থ পরিবহন দিল, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ দিল, আরেকটা ধরো কি দিল, আরেকটা যে কোনো একটা কিছু দিল, ধরো যে মূত্র তৈরি, এমনই কিছু একটা দিল। তো সেক্ষেত্রে কিন্তু লাস্টের অপশনটাই হবে যে এটা হলো রক্তের সাধারণ কার্যাবলী না। তো পরে হলো দেখি আমরা পরের অংশে যাই, যে রক্তের উপাদান। টেস্ট টিউবে রক্ত নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘোরালে রক্ত দুটি স্তরে বিভক্ত হয়ে পড়ে। উপরে হালকা হলুদ বর্ণের প্রায় 55% অংশের স্তরটি রক্তরস বা প্লাজমা, এবং নিচের গাঢ়তর বাকি 45% অংশ রক্তকণিকা। স্বাভাবিক অবস্থায় রক্তকণিকাগুলো রক্তরসে ভাসমান থাকে। লোহিত কণিকায় আধিক্যের কারণে রক্ত লাল দেখায়। রক্ত লাল দেখায় হলো মেনলি হলে হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে। আর হিমোগ্লোবিন থাকে হলো লোহিত রক্তকণিকা, যার কারণে লোহিত রক্তকণিকা লাল হয়। আর লোহিত রক্তকণিকা লাল বলে কি হয়, ফুল রক্তটাই লাল দেখায়। এখন দেখো এখানে রক্তরস বা প্লাজমার ব্যাপার বলছে, এটা হলো একটা তরল পদার্থ। আর রক্তকণিকা হলো, এটা যেহেতু কণিকা বলা হচ্ছে, এটা হলো একটা দানাদার বা এর একটা গঠন আছে। রক্তরস হলো, এটা হলো পানির মতো, পানির যেমন কোনো নিজস্ব গঠন নাই, আকৃতি নাই, এটা হলো তেমন। এখন এই পেজ আমি পরে পড়াই, আগে এই পেজটা পড়ে দেখো, এই অংশটা মনোযোগ দিয়ে দেখো। রক্তরস বা প্লাজমা এটা হলো 55%, রক্তকণিকা 45%। এটা হলো আমরা আগের পেজে পড়ে আসছি। এখন রক্তরসের মধ্যে দেখো পানির পরিমাণে হলো 90 থেকে 92%, আর বাকি কি কঠিন পদার্থ 8 থেকে 10%। এখন কঠিন পদার্থের মধ্যে কি আছে, অজৈব উপাদান আছে, জৈব উপাদান আছে। এটা তোমার অজৈব উপাদানে পয়েন্ট কত, 0.9%, এটা মনে রাখবা। আর এই পাশের গুলো হলো তুমি যদি কয়েকবার দেখো তুমি মনে রাখতে পারবা। বাট এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে জৈব উপাদান আবার কয় ভাগে বিভক্ত, 3 ভাগে। প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ, অন্যান্য পদার্থ। এন্ড প্লাজমা প্রোটিনের অংশ কি, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, ক্লটিন ফ্যাক্টর। যখন এটা হলো আর কি 2টা এডিশন আগের কথা, তখনও হলো এটা 4টা ছিল, সাথে আরো একটা অ্যাড হয়েছে ক্লটিন ফ্যাক্টর। এখন প্লাজমা প্রোটিনকে যদি মনে রাখতে হয়, এটা একটা সহজ একটা পদ্ধতি আছে। দেখো, জিতে গ্লোবুলিন, পিতে প্রোথ্রম্বিন, এতে অ্যালবুমিন, 5-এ ফাইব্রিনোজেন। তো এটাই হলো GPA5, বা এটা হলো প্লাজমা প্রোটিন, উপরে লিখে দিই। তো এটা হলো তুমি তোমাদের খাতায় লিখে নিবা, যে জিতে গ্লোবুলিন, পিতে প্রোথ্রম্বিন, এতে অ্যালবুমিন, আর 5-এ কি ফাইব্রিনোজেন। এখন দেখো প্লাজমা প্রোটিনের 4টা তো মনে রাখলাম, যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। আরেকটা কি আছে, ক্লটিন ফ্যাক্টর। এই 4টা মনে রাখলেই হবে। 5 নাম্বারটা তোমাদের ইনশাল্লাহ মনে থাকবে। পরে দেখো, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। এটা হলো আমরা অনেক আগে থেকে 19 পড়ছি, যে আমাদের বর্জ্য পদার্থ বা মূত্রে কি কি থাকে, ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে, ক্রিয়েটিন, জেন্টিন, অ্যামোনিয়া। এই 5টা আশা করি তোমাদের ইজি হবে মনে রাখা। আর পরে অন্যান্য পদার্থের মধ্যে কি আছে, গ্লুকোজ, যেটা হলো আমাদের দেহে পেশিতে হলো গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে, আমাদের দেহে হলো শক্তি যোগায় যে গ্লুকোজ। লিপিড ভবিষ্যতে হলো
মানে যে চর্বি আমাদের দেহে জমা থাকে সেটা হলো ভবিষ্যতে মানে থেকে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় পরে গ্লুকোজে পরিণত হয়। এটাও আমাদের দেহে শক্তি যোগাতে সাহায্য করে। হরমোন, এনজাইম, রঞ্জক, এগুলো মনে রাখবা। রক্তকণিকার অংশ দেখো, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অন্য চক্রিকা। শ্বেত রক্তকণিকা দুই ভাগে ভাগ করা হয়েছে, এক গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট। এক গ্র্যানুলোসাইট কি, যেটা অদানাদার, এ ইজ ইকুয়াল টু নট, ছোট করে লিখে নেবা। এখানে দেখো আমি লিখে নিচ্ছি, এ ইজ ইকুয়াল টু কি, নট। অর্থাৎ যেখানেই কোন একটা ওয়ার্ড এর আগে যদি এ থাকে তার মানে বায়োলজি টার্মে সেটা বোঝায় যে এর ক্ষেত্রে সেই জিনিসটা নাই। যেমন এখানে দেখো গ্রেনুলোসাইটের আগে এ বসছে, সেক্ষেত্রে এখানে হলো এটা দানাদার না, গ্রেনুলোসাইট অর্থ দানাদার। অ্যাগ্রেনুলোসাইট যেটা দানাদার না, সেখানে সেটা আবার দুই ভাগে বিভক্ত, মোনোসাইট আর লিম্ফোসাইট। মোনোসাইট হলো তোমাদের ফেগোসাইটোসিস হিসেবে কাজ করে, অর্থাৎ দেহে যত রোগ জীবাণু থাকে সেগুলো ভক্ষণে সাহায্য করে। আর গ্র্যানুলোসাইট কি করে, গ্র্যানুলোসাইট হলো 3 প্রকার, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। নিউট্রোফিল হলো আমাদের ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় হলো তোমাদের রোগ জীবাণু মানে ভক্ষণ করে, অর্থাৎ এটাও ফেগোসাইট। ফেগোসাইট হলো দুইটা, একটা হলো মোনোসাইট, একটা হলো নিউট্রোফিল। অ্যাগ্রেনুলোসাইট দুই প্রকার, মোনোসাইট, লিম্ফোসাইট। ফেগোসাইট দুইটা, একটা হলো মোনোসাইট, একটা নিউট্রোফিল, অর্থাৎ যারা রোগ জীবাণু ভক্ষণ করে দেহকে রোগ মুক্ত রাখে। এখন এই পাশটা শেষ, তাই না? এটা হলো বাসায় দেখে নিবা, এখানে আমি যেগুলো বলছি মানে ওই পেজে এখানে সেই কথাগুলোই আছে। রক্তরসের কাজ, এখানে দেখো যে রক্তের তারল্য রক্ষা করে, ভাসমান রক্তকণিকা সহ অন্যান্য দ্রবীভূত পদার্থ দেহে সর্বত্র বহন করে। তরলে কাজে তো এটা, তরলের মধ্যে সহজেই একটা জিনিস এক স্থান থেকে অন্য স্থানে চলতে পারে। পরিপাকের পর খাদ্যসার রক্তরসে দ্রবীভূত হয়ে দেহের বিভিন্ন টিস্যু ও অঙ্গে বাহিত হয়, এগুলো কিন্তু রক্তরসের কাজ। এটা রক্তের কাজ, রক্ত দুই ভাগে বিভক্ত, রক্তরস, রক্তকণিকা। রক্তকণিকার ভিন্ন ধরনের কাজ, রক্তরসেরও ভিন্ন ধরনের কাজ। আর এটা হলো রক্তরসের কাজ, যে দেহের বিভিন্ন টিস্যু ও অঙ্গে কি খাদ্যসার পরিবাহিত করে। টিস্যু থেকে নির্গত বর্জ্য পদার্থ রেচনের জন্য বৃক্কে নিয়ে যায়। টিস্যুর অধিকাংশ কার্বন ডাই অক্সাইড রক্তরসে বাইকার্বনেট রূপে দ্রবীভূত থাকে। এখন রক্তরসে কার্বন ডাই অক্সাইড কি হিসেবে অধিকাংশ দ্রবীভূত থাকে, বাইকার্বনেট রূপে দ্রবীভূত থাকে। অল্প পরিমাণ অক্সিজেন বাহিত হয়। লোহিত কণিকায় সংঘবদ্ধ হওয়ার আগে অক্সিজেন প্রথমে রক্তরসেই দ্রবীভূত হয়। তো প্রথমে রক্তরসে দ্রবীভূত হয়, তারপর রক্তরস থেকে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে। রক্তরসের মাধ্যমে হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি বিভিন্ন অঙ্গে বাহিত হয়। রক্তরস রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। তো রক্ত কি অম্লক্ষারের ভারসাম্য বা সাম্যাবস্থা নিয়ন্ত্রণ রক্ষা করে। দেখো, অম্লক্ষারের সাম্যাবস্থা নিয়ন্ত্রণ করে। সেম রক্তরস কি করে, এটা তাহলে বোঝা যাচ্ছে যে রক্তরসের কাছে যে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে, অম্লক্ষারের ভারসাম্য বা অম্লক্ষারের সাম্যাবস্থা নিয়ন্ত্রণ করে। রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হলো অনুচক্রিকা, যেটা হলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। যকৃৎ, পেশি ইত্যাদি অঙ্কে উৎপন্ন তাপশক্তি সমগ্র দেহে বহন করে, দেহের তাপের সমতা রক্ষা করে। এখন নিচের এই রক্তকণিকা যেটা আছে, এইটাও হলো আমি তোমাদের এই পেজে তোমাদের দেখাই দিচ্ছি যে রক্তকণিকার যে অংশগুলো এটা কতটুকু। এই যে দেখো, এখানে হিমাটোপোয়েসিস একটা ওয়ার্ড আছে, এটা বলে দিই যে রক্তের উপাদান হিসেবে ভাসমান বিভিন্ন কোষকে রক্তকণিকা বলে, কারণ এটা একটা কণিকার মতো। এটা হলো ধরা মানে দানাদার টাইপ একটু, এটা পানির মতো তরল না। এটা এটা নির্দিষ্ট আকার বা অনির্দিষ্ট মানে কিছু আকার নির্দিষ্ট বা অনির্দিষ্ট আকারের হয়, বা হ্যাঁ আকার আছে, এটা হলো মেইন কথা। পানির মতো আর কি আকারবিহীন না। তো রক্তের উপাদান হিসেবে ভাসমান বিভিন্ন কোষকে রক্তকণিকা বলে। এগুলো হিমাটোপোয়েসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয়। হিমা ইজ ইকুয়াল টু ব্লাড, আর পোয়েসিস মানে হলো সৃষ্টি হওয়া। হিমাটোপোয়েসিস অর্থ রক্ত সৃষ্টি হওয়া, মানে রক্ত যে প্রক্রিয়ায় তৈরি হয় বা যে প্রক্রিয়ায় সৃষ্টি হয় সেটাই হলো হিমাটোপোয়েসিস। আশা করি বুঝছো যে আমি কি বললাম, যে হিমাটো কি ব্লাড, পোয়েসিস কি টু ফর্ম বা টু ক্রিয়েট। তো হিমাটোপোয়েসিস কি হয়, রক্ত সৃষ্টি হওয়া। আরেকটা মেন কথা, যে রক্তকে কিন্তু রক্তকোষ, রক্তকণিকাকে রক্তকোষ বলা হয় না, কারণ রক্তকোষের মধ্যে অনেক ধরনের উপাদান থাকে। আর তার চেয়ে বড় কথা মানে কোষের মধ্যে অনেক ধরনের উপাদান থাকে, তার চেয়ে বড় কথা যে কোষ বিভক্ত হয়ে বিভিন্ন ধরনের মানে একটা কোষ থেকে বিভক্ত হয়ে অনেকগুলো কোষ তৈরি হয়, কিন্তু একটা রক্তকণিকা থেকে বিভক্ত হয়ে অনেকগুলো কণিকা তৈরি হয় না। রক্তকণিকা আলাদা আলাদাই তৈরি হয়। এটা হলো এক ধরনের লাল লোহিত অস্থিমজ্জা থাকে, লাল অস্থিমজ্জা। সো লাল অস্থিমজ্জা থেকে রক্ত তৈরি হয়, বা যকৃৎ, প্লীহা এগুলো ধ্বংস হয়, বা এখান থেকে সামনেটা তোমরা দেখতে পারবা যে প্লীহা, লসিকা গ্রন্থি, লাল অস্থিমজ্জা, প্লীহা, লসিকা গ্রন্থি, লাল অস্থিমজ্জা এগুলো থেকে হলো তৈরি হয়। তো অনেক ক্ষেত্রে শ্বেত রক্তকণিকা, যেমন অনেক ক্ষেত্রে লাল অস্থিমজ্জা থেকেই শুধু তৈরি হয়। লোহিত রক্তকণিকা ভ্রূণ অবস্থায় এক জায়গা থেকে, পূর্ণাঙ্গ অবস্থায় আরেক জায়গা থেকে তৈরি হয়। তো এরা হলো সৃষ্টি হয়, কিন্তু এরা অন্য কোনো সৃষ্টির কারণ হয় না। মেন কথা আমি যেটা বোঝাতে চাচ্ছি,
তো আজকের পড়া হলো মেইনলি এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।